আজ আবার তোদের জন্য ভোগ সাজিয়েছি রে। কে কে কোথায় গেলি তোরা? আয়। আমি হতবাক হয়ে সবকিছু দেখতে লাগলাম। কে আসবে এবার? কাকে করিম স্যার আহ্বান করছে? হঠাৎ দেখলাম কালো আকাশের বুক চিরে অনেকগুলো বিন্দু বিন্দু জীব মাটির দিকে নেমে আসছে। পরক্ষণেই ভয়ে বুকটা আমার ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম আকাশ থেকে মাটিতে নেমে আসছে শয়ে শয়ে কালো কালো প্যাঁচা। তারা সেই রক্ত ভরা পাত্রে চারপাশ ঘিরে বসেছে। ওই তো, ওরা আমার চোখের সামনেই আকণ্ঠ পান করছে সেই টাটকা রক্ত। মাটির তলায় চাপা পড়ে যাওয়া প্রাচীন এক যক্ষিণীর মন্দির। কেন গায়ের সাধারণ মানুষ সেই মন্দিরের কথা শুনলেও আতঙ্কে কেঁপে ওঠে? কেন সেই মন্দিরের দেওয়ালে গাঁথা আছে মানুষের কঙ্কাল? বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিভাগে কর্মরত করিম স্যার হঠাৎই ডেকে পাঠালেন তার ছাত্র সজলকে। কোন গুপ্তধনের সন্ধান পেয়েছেন তিনি? কোন ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে অভিশপ্ত যক্ষিণী মন্দিরের ভিতরে? জানতে হলে শুনুন আমাদের আজকের নিবেদন, লেখক দেবজ্যোতি মজুমদারের কলমে এক অভিশপ্ত দেবীর ভয়াল তন্ত্রের কাহিনী, যক্ষিণী মন্দিরের গুপ্তধন। নমস্কার শ্রোতা বন্ধুরা, স্যাটারডে স্টোরিজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি শুভ আজকে কিন্তু আবার চলে এসেছি একটা হাড় হিম করা ভয়ের গল্প শোনাবো বলে। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ। অন্যান্য চরিত্রে শিলাজিৎ, অভিজিৎ, বুবাই, নীল, সৌরভ, মৌমিতা। যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, ঝটফট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি। খুব শিগগিরই আমাদের কিন্তু 10,000-এর পরিবার হতে হবে, কারণ পরিবার যত তাড়াতাড়ি বড় হবে ততই আমরা তোমাদেরকে বিভিন্ন স্বাদের মন ভালো করে দেওয়া গল্প শোনাতে পারবো আমাদের স্যাটারডে স্টোরিজ চ্যানেলে। আর হ্যাঁ, এই মার্চ মাস জুড়ে আমাদের স্যাটারডে স্টোরিজ চ্যানেলে চলছে সম্পূর্ণ নতুন একটি অডিও মিনি সিরিজ, কল্পলতিকা এক্সপ্রেস। দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সব সত্যি অলৌকিক ঘটনাগুলো এই অডিও মিনি সিরিজে গল্পের আকারে আমরা শোনাবো তোমাদেরকে প্রতি বুধবার ঠিক রাত 8টায়। মনে থাকবে তো? আগের গল্পটা যারা শোনোনি, যাও ঝটপট শুনে নাও সেই গল্পটা। আর হ্যাঁ, কল্পলতিকা এক্সপ্রেসের পরের গল্পে থাকছে শয়তান দ্বারা এক সাধারণ মেয়ের পজেসড হওয়ার ভয়ঙ্কর গল্প। শুনতে ভুলো না কিন্তু। তোমাদের বন্ধু বান্ধব পরিচিতদের মধ্যেও এই সিরিজের খবরটা ঝটপট শেয়ার করো। কল্পলতিকা এক্সপ্রেসের নতুন সফরে প্রতি বুধবার তোমাদের সবাইকে সঙ্গে চাই কিন্তু। এখন শুনে নাও আমাদের আজকের নিবেদন, লেখক দেবজ্যোতি মজুমদারের কলমে, যক্ষিণী মন্দিরের গুপ্তধন। 1639 সাল, ধুবড়ি। এক যুদ্ধবন্দী মুঘল সেনাকে শিবিরে টানতে টানতে নিয়ে আসা হলো। এবার বসবে তার বিচার সভা। মুঘল সেনাপতি সংগ্রাম শাহ বন্দীকে দেখে তীব্র আক্রোশে চিৎকার করে বলে উঠল, বাগী সত্যজিৎ, তুমি জানো না মোগল বাদশার গোলামি স্বীকার না করে তুমি কি বড় ভুল করেছো। এবার তোমার পরিণতি হবে মৃত্যুদণ্ড। বন্দী মাথা নিচু করে কিছু একটা বিড়বিড় করছিল। সিপাহীর তলোয়ারের খোঁচা খেয়ে এবার মাথা তুলল। সেনাপতি সংগ্রাম শাহ আবারও বলল, সত্যজিৎ, যদি প্রাণে বাঁচতে চাও তবে ভূষণার রাজকোষ কোথায় লুকিয়ে রেখেছো বলে দাও। শাহজাদা শাহ সুজা দয়ালু মানুষ, তোমায় হয়তো মাফ করে দেবেন। তীব্র ব্যঙ্গাত্মক হাসি হেসে মৃদু স্বরে বন্দী বলে উঠল, আমাকে হত্যা করেও কোনো দিন ওই বিপুল রাজকোষ তোমরা খুঁজে পাবে না যবনের দল। এই সম্পত্তি বঙ্গদেশের, তাই কোনো যবন সেনার হাতে আমি কোনোদিনও তা তুলে দেব না, দেব না, দেব না, দেব না। সংগ্রাম শাহ
তীব্র ক্রোধে সেনাদের আদেশ করল, এই কাফেরের বানানো যক্ষিণী মন্দিরেই একে জীবন্ত পুঁতে দাও। সেনারা এবার টানতে টানতে বন্দিকে শিবির থেকে বের করে নিয়ে গেল। কিন্তু যাওয়ার আগে পর্যন্ত বন্দি কেবল উন্মাদের মতো অট্টহাসি হাসতে থাকলো আর বলতে থাকলো একটাই কথা, কোনোদিনও পাবি না তোরা, কোনোদিনও নয়। সব ধন সম্পত্তি যক্ষিণী মন্দিরে গুপ্ত স্থানে রয়েছে। স্বয়ং মা যক্ষিণী তা রক্ষা করতি। সাবধান সাবধান, ওই মন্দিরে প্রবেশ করেছিস কি মরেছিস, সব মরবি তোরা, সব মরবি তোরা, সব মরবি তোরা। 1977 সাল, ঢাকা, বাংলাদেশ। দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু সামরিক অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের জেরে দেশের রাজনৈতিক পরিস্থিতি অগ্নিগর্ভ। ঠিক তখনই বাংলাদেশের প্রাক্তন প্রত্নতাত্ত্বিক প্রকৌশলী করিম স্যারের চিঠিটা পেলাম। চিঠির বক্তব্য খুব একটা বড় নয়। তিনি আমাকে ফরিদপুরে শীঘ্রই আসার কথা বলেছেন, কি একটা বিশেষ সাহায্যও নাকি তার লাগবে। আমি যখন প্রত্নতাত্ত্বিক বিভাগের চাকরিটায় যুক্ত হই, তখন করিম স্যার সেখানের সর্বময় কর্তা। আসলে এনাদের মতো কিছু পণ্ডিত মানুষের উদ্যোগেই দেশ স্বাধীনতার পরে সরকার এই দপ্তর খোলার সিদ্ধান্ত নেয়। শেষ 2 বছর তার সাথে প্রায় যোগাযোগ বন্ধ। শুনেছিলাম রিটায়ার্ড হওয়ার পরে তিনি ফরিদপুরের একটি বিশাল ফার্ম হাউস কিনে সেখানেই থাকেন। তাই হঠাৎ চিঠিটা পেয়ে বেশ অবাকই হলাম বটে। আমার পরিচয়টা একটু বলে রাখি। আমি সজল মুখার্জি, বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরে কর্মরত। বাবা মা তো আগেই গিয়েছিল, বাকি ছিল শুধু বড় দাদা, সেও মুক্তিযুদ্ধের এখন শহীদ। কিন্তু করিম স্যারের ডাকটা কে জানে কেন ঠিক ফেরাতে পারছিলাম না। তাই শেষমেশ মনস্থির করেই ফেললাম ফরিদপুর যাব। অতঃপর একদিন সকাল সকাল ফরিদপুরের উদ্দেশ্যে লোটা কম্বল নিয়ে রওনা হলাম। এসো সজল, তোমার অপেক্ষাতেই ছিলাম। আসতে কোনো অসুবিধা হয়নি তো? করিম স্যারের বাড়িতে ঢুকতেই তিনি আমাকে সাদর অভ্যর্থনা করলেন। 2-3 বছর আগে শেষবার ওনাকে দেখেছিলাম, তখন বেশ স্বাস্থ্যবান ছিলেন, কিন্তু এখন শরীরটা অনেকটাই ভেঙে পড়েছে। উত্তরে ওনাকে সেলাম দিয়ে বললাম, আগে না কোনো অসুবিধা হয়নি, তবে আচমকা এমন জরুরি তলব, এইভাবে হঠাৎ আমাকে ডেকে পাঠালেন কেন সেটাই বুঝতে পারলাম না। করিম স্যার একটু মৃদু হেসে বললেন, সে অনেক কথা, এমনিতেই অনেক রাত হয়ে গেছে, তাই আজ তুমি বরং একটু বিশ্রাম করো, কাল সকালে তোমাকে সব কিছু বলবো, কেমন? করিম স্যারের একজন বিশ্বস্ত চাকর আমার খাওয়া আর শোয়ার বেশ ভালোই ব্যবস্থা করে দিয়েছে দেখলাম। রাতের খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে যে হঠাৎ ঘুমটা ভেঙে যাবে তা ভাবিনি। রাত তখন ঠিক কটা তার মনে নেই, কিন্তু বেশ একটা অস্বস্তিতেই বলা যায় ঘুমটা হঠাৎ ভেঙে গেল আমার। ঠিক যেন শুনতে পেলাম অনেক দূরে কেউ একজন বেশ উচ্চস্বরে মন্ত্র পড়ছে। ফরিদপুরের এই জায়গাটা একেই বেশ নির্জন, তার উপর এই ফার্ম হাউসের চারিদিকে দূর দূরান্ত পর্যন্ত কেবল জঙ্গল আর জঙ্গল। এটা একটা বিশাল জঙ্গল, তাই একটু অবাক হয়ে উঠে বসলাম। কোনো ভুল শুনছি না, এখনো কিন্তু সমান তালে মন্ত্র উচ্চারিত হচ্ছে। প্রচণ্ড কৌতূহলের বশে আমি আর বসে থাকতে না পেরে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। এদিক ওদিক একটু তাকাতেই দেখলাম দূরে জঙ্গলের মধ্যে এক জায়গায় আগুন জ্বলছে। ভালো করে কান পাততেই টের পেলাম মন্ত্রটাও ওইখান থেকেই আসছে। একেই অন্ধকার জঙ্গলে ঘেরা ফার্ম হাউস, তার মধ্যে মাঝরাতে হঠাৎ এই মন্ত্র পাঠের শব্দ। দুরু দুরু বুকে খুব সতর্কভাবে ওইদিকে এগিয়ে গেলাম। একটা গাছের আড়াল থেকে দেখলাম লাল বস্ত্র পরিহিত একজন ধুনি জ্বালিয়ে মন্ত্র উচ্চারণ করছে আর আগুনে আহুতি দিচ্ছে, কিন্তু লোকটার মুখটা এত দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে না।
আমি অতি সাবধানে এবার সামনের দিকে এগিয়ে গেলাম, কিন্তু আরেকটু সামনে এগোতেই বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এ কি, আমি কি ঠিক দেখছি? এ তো স্বয়ং করিম স্যার। মুহূর্তের মধ্যেই নিজেকে সামলিয়ে নিলাম। একটা বড় গাছের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম সমস্ত বিষয়টা। ওম হ্রিম মদন মেঘলে নমঃ স্বাহা। ওম হ্রিম মদন মেঘলে নমঃ স্বাহা। ওম হ্রিম মদন মেঘলে নমঃ স্বাহা। করিম স্যার এক মনে উচ্চস্বরে মন্ত্র আওড়ে যাচ্ছেন। এবার উনি একটা ঝোলা থেকে একটা বড় মাটির সরা বার করে তাতে লাল মেটে সিঁদুর ভালো করে তাতে মাখালেন। পাত্রটি রেখে ঝোলা থেকে এবার যা বের করলেন তা চমকে দেওয়ার মতো। একটা আস্ত কালো পায়রা। তারই সাথে বের করলেন একটা ধারালো ছুরি। এবার এক কোপে ছুরি দিয়ে পায়রাটার মাথা কেটে সেটা ধুনির আগুনে ছুঁড়ে ফেলে দিলেন। সেই আগুন আরও লকলক করে উঠল। পায়রাটার বাকি শরীরের রক্তটা সেই মাটির পাত্রে এবার ঢেলে রাখলেন। এরপরে একইভাবে আরও একটা পায়রা বলি দিলেন, আর আবারও রক্তটা সেই মাটির পাত্রে রেখে ফের শুরু করলেন মন্ত্র উচ্চারণ। এবার আরও উচ্চস্বরে একটা লাল জবা সিঁদুর মাখিয়ে সেই রক্ত মাখা পাত্রে ফেলে দিলেন, আর তারপর উন্মাদের মতো আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, আয় তোরা আয়, আয়, আজ আবার তোদের জন্য ভোগ সাজিয়েছি রে। কে কে কোথায় গেলি তোরা? আয়। আমি হতবাক হয়ে সবকিছু দেখতে লাগলাম। কে আসবে এবার? কাকে করিম স্যার আহ্বান করছে? হঠাৎ দেখলাম কালো আকাশের বুক চিরে অনেকগুলো বিন্দু বিন্দু জীব মাটির দিকে নেমে আসছে। পরক্ষণেই ভয়ে বুকটা আমার ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম আকাশ থেকে মাটিতে নেমে আসছে শয়ে শয়ে কালো কালো প্যাঁচা। তারা সেই রক্ত ভরা পাত্রে চারপাশ ঘিরে বসেছে। ওই তো, ওরা আমার চোখের সামনেই আকণ্ঠ পান করছে সেই টাটকা রক্ত। এত বড় প্যাঁচার দল আমি আগে কখনো দেখিনি। প্যাঁচাগুলোর আকারও বেশ বড়। এইবার তারা যেন পরিতৃপ্ত হয়ে আবার অন্ধকার আকাশের বুকে মিলিয়ে গেল। করিম স্যার আবারও মন্ত্রোচ্চারণ করে আকাশের দিকে একটা প্রণাম করে আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। আমি বুঝলাম ওনার তন্ত্রক্রিয়া সফল হয়েছে। আমিও অতি সাবধানে আবারও আমার ঘরে ফিরে এসে একটু জল খেয়ে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, এ কোন পাগল বুড়োর পাল্লায় এসে পড়লাম? হ্যাঁ, ব্যাপারটা কি? প্রথমে মনে হলো এখনই উঠে পালিয়ে যাই, কিন্তু তারপর মন বলল, দেখাই যাক না শেষমেশ কি হয়। এই রহস্যের উত্তর আমায় পেতেই হবে, তাই পালালে চলবে না। অতঃপর থেকেই গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। ফ্রেশ হতেই করিম স্যারের তলব পেয়ে তার ঘরে গেলাম। নিজেকে যতটা পারি স্বাভাবিক রাখার চেষ্টা করছি। করিম স্যারও দেখলাম বেশ ভালো মেজাজেই আছেন। কাল রাতের সেই বীভৎস মুখটা কোথায় যেন মিলিয়ে গেছে। আমাকে ইশারায় বসতে বললেন, তারপর কথা বলা শুরু করলেন। তোমাকে আমি কেন ডেকেছি সেটা বলার জন্যই তোমাকে ডাকলাম সজল। আমি এবার যা বলবো সব মন দিয়ে শুনতে হবে, কিন্তু তার আগে বলো, তুমি কি ভূষণা বলে কোনো জায়গার নাম শুনেছ? আমি একটু হেসে বললাম, আগে শুনেছি। বাংলার 12 ভূঁইয়াদের অন্যতম হিন্দু রাজা মুকুন্দ রায়ের রাজধানী ছিল ভূষণা। করিম স্যার বেশ খুশি হয়ে বললেন, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সম্রাট আকবরের রাজত্বের শেষকালে দিল্লি থেকে রাজা টোডরমল বাংলাদেশে আসেন বিদ্রোহ দমন করতে। এই সময় মুকুন্দ রায় ভূষণা জয় করে নেন। 1582 সাল নাগাদ রাজা টোডরমল তাকে ভূষণার রাজা বলে মেনেও নেন। শুরুতেই মুকুন্দ রায় মুঘল বর্ষতা স্বীকার করে নিলেও
পরে কিন্তু নিজেকে স্বাধীন রাজা হিসাবে ঘোষণা করেন। বাংলার এই আকস্মিক বিদ্রোহ দমনে আকবরের প্রধান সেনাপতি মান সিংকে তখন বাংলার সুবেদার করে পাঠানো হয়। মান সিংয়ের পুত্র হিম্মত সিং এসে তখন ভূষণা আক্রমণ করে বসলেন। এক ব্যাপক রক্তক্ষয়ী যুদ্ধে শেষমেশ মুকুন্দ রায় বীরের মতো মৃত্যুবরণ করলেন। মুকুন্দ রায়ের পরে তার পুত্র সত্যজিৎ রায় ভূষণার সিংহাসনে বসেন। সত্যজিৎ রায়ের সময় থেকেই ভূষণা বঙ্গের ব্যবসার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তবে এই সত্যজিৎ রায় তোমাদের হিন্দু ধর্মের শাক্ত মতাবলম্বী ছিলেন। শোনা যায় কোনো এক পিশাচ সিদ্ধ গুরু জুটিয়ে নিজেও তন্ত্র সাধনায় পারদর্শী হয়ে উঠেছিলেন। আমি যদি খুব ভুল না হই তবে তিনি যক্ষিণী সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন। সে যাই হোক, সত্যজিৎ রায়ের সুশাসনে ভূষণা প্রচণ্ড বৈভবশালী হয়ে ওঠে। ফলে মুঘলদের নজর আবারও ভূষণার দিকে পড়ে। কিন্তু স্বাধীন চেতা সত্যজিৎ রায় ঠিক তার বাপের মতোই নিজেকে স্বাধীন ঘোষণা করে বিদ্রোহ করে দেন। ফলে তৎকালীন বাংলার সুবেদার শাহ সুজার আদেশে মুঘল সেনাপতি সংগ্রাম শাহ বিশাল মুঘল সেনাসহ ভূষণা আক্রমণ করেন। সত্যজিৎ রায় ভালোই বুঝতে পারেন যে মুঘলদের সাথে শত্রুতা করে দীর্ঘকাল রাজ্য রক্ষা করা প্রায় অসম্ভব। তাই তিনি তার রাজ্যেই একটি যক্ষিণী মন্দির নির্মাণ করেন। শোনা যায় সেই মন্দিরেরই কোনো গুপ্ত স্থানেই প্রচুর পরিমাণে অর্থ ধনসম্পদ তিনি লুকিয়ে রাখেন। 1639 সালে ধুবড়ির যুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে ওই বীর বাঙালি মুঘল সেনাদের সাথে লড়াই করেন, কিন্তু শেষ রক্ষার হয়নি। যুদ্ধে পরাজিত বন্দী হন সত্যজিৎ রায় এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। আমি এবার জিজ্ঞাসা করলাম, আচ্ছা স্যার, ওই যক্ষিণী মন্দির কি এখনো রয়েছে? কোথাও কোনো বইয়ে এই বিষয়ে পড়েছি বলে তো মনে পড়ছে না। করিম স্যার বললেন, না পারাটাই স্বাভাবিক, কারণ ইতিহাসে এই মন্দিরের কোনো উল্লেখ নেই। কিন্তু এই গুপ্ত মন্দির কোথায় আছে আমি তা এক প্রকার দৈবক্রমে জানতে পেরেছি বলতে পারো। তাহলে তোমাকে পুরোটা বলি, শোনো। পাক আমলে মোহাম্মদপুর উপজেলায় একটি টিপি খনন কার্যের সাথে যুক্ত ছিলাম আমি। তবে সেই টিপি থেকে সেন আমলের পোড়ামাটির জিনিসপত্র ছাড়া আর তেমন কিছুই পাওয়া যায়নি। তবে একটি পোড়ামাটির বড় মূর্তি উদ্ধার হয়েছিল। পাক অফিসাররা তাই উৎসাহ হারিয়ে সেই মূর্তি আমার জিম্মায় দিয়ে যায়। অনেক বইপত্র পড়ে আমি বুঝতে পারি সেই মূর্তি আসলে মেঘলা নামের এক যক্ষিণীর। তবে মূর্তির নিচে পালি ভাষায় বেশ কিছু সাংকেতিক শব্দ লেখা ছিল। বিগত 8 বছরের চেষ্টায় আমি সেই সাংকেতিক শব্দের অর্থ উদ্ধার করতে পেরেছি। রাজা সত্যজিতের সেই যক্ষিণী মন্দিরের অবস্থান ও তার বিবরণ দেওয়া আছে তাতে। আমি আশ্চর্য হয়ে সব শুনছিলাম। এবার জিজ্ঞাসা করলাম, আপনি কি সেই মন্দিরের হদিশ পেয়েছেন? করিম স্যার বললেন, আলবাত পেয়েছি, তবে সেটা এখন আর মন্দির নেই, একটা ঢিপিতে পরিণত হয়েছে। যদিও সেখানকার স্থানীয় মানুষরা সেটাকে মনসার টিপি বলে, তবে আমার বিশ্বাস সেই টিপির নিচেই রয়েছে গুপ্ত যক্ষিণী মন্দির। তুমি যক্ষিণী সম্বন্ধে জানো নিশ্চয়ই। এরা হলো এক ধরনের অপদেবী। হিন্দুদের পুরাণ মতে ধনসম্পত্তির দেবতা কুবেরের অনুচরদের যক্ষ বলে, আর তাদের সঙ্গিনী হল যক্ষিণী। হিন্দু ও বৌদ্ধ দুই তন্ত্রমতেই যক্ষিণী সাধনা করা যায়। এইসব অপদেবীরা না হয় প্রেত, না হয় দেবী, কিন্তু এরা অসম্ভব শক্তিশালী। এদের বশে আনতে পারলে এমন কোনো কার্য নেই যা এদের দিয়ে করানো অসম্ভব। হিন্দু তন্ত্রমতে মূলত 36টি যক্ষিণীর উল্লেখ পাওয়া যায়। তাদের মধ্যে কপালিনী, ভীষণী, বিভ্রমা, মহাভয়া ইত্যাদি। যেমন কুরূপা ও ভয়ঙ্করী, আবার শোভা, স্বর্ণবতী, চন্দ্রিকা, কামেশ্বরী প্রমুখ অতীব সুন্দরী ও কামবান ধারিণী। যক্ষিণীরা মূলত ধনসম্পত্তি রক্ষাকারী, তবে অতীব ভয়ানক প্রাণী। করিম স্যার একটু থামলেন, তারপর ফের বলতে লাগলেন, এবার তোমাকে কেন ডেকেছি শোনো। আমার এখন যথেষ্ট বয়স হয়েছে। এই অবস্থায় সব কিছু ব্যবস্থা করা আমার পক্ষে আর সম্ভব নয়। তোমার যুবক বয়স, তার উপরে তোমার বাংলার ইতিহাস নিয়ে অনেক কিছু জানা রয়েছে। তাই অনেক বিশ্বাস আর আশা নিয়ে তোমাকে আমি ডেকেছি। তুমি আমাকে নিরাশ করো না। কিন্তু সরকারের অনুমতি ছাড়া আপনি এই কাজ করবেন কিভাবে?
জিজ্ঞাসা করলাম আমি। করিম স্যার একটা ব্যঙ্গাত্মক হাসি হেসে বলল, ছাড়ো তো তোমার সরকার, আমি সব ব্যবস্থা করে রেখেছি। এক চাকমা 20-30 জন শ্রমিক নিয়ে আমাদের জন্য ভূষণায় অপেক্ষা করছে। সাথে স্থানীয় জেলে বাগদিদেরও আমি টাকা খাইয়ে হাত করেছি। আমাদের কাজে কোনো বাধা সৃষ্টি করতে কেউ আসবে না। আমরা কাল সকালেই ভূষণার উদ্দেশ্যে রওনা দেব। তুমি তৈরি থেকো। করিম স্যারের শেষের কথাগুলো কেমন যেন আদেশের মতো শোনালো। তবুও আমি একটি সম্মতিসূচক মাথা নাড়ালাম। মনে মনে ভাবলাম, দেখাই যাক না কি হয় শেষমেশ। ফরিদপুর শহর থেকে প্রায় 25 কিমি দক্ষিণ পশ্চিমে মধুমতি ও বর্ষিয়া নদীর মিলনস্থলে একটি ঢিপিতে করিম স্যারের নির্দেশে খনন কার্য শুরু হয়েছে। বিকাশ চাকমা নামে একজন ছোটোখাটো চেহারার লোক শ্রমিক দলের সর্দার। লোকটা হাতে সবসময় একটা দোনলা বন্দুক নিয়ে ঘোরে। মনে হয় শ্রমিকদের ভয় দেখানোর জন্য বন্দুকটা সাথে রাখে। তবে লক্ষ্য করলাম চাকমা লোকটি করিম স্যারের বেশ অনুগত। এছাড়া আব্দুল নামে স্থানীয় জেলে পাড়া এক মুরব্বী গোছের লোককেও করিম স্যার বেশ ভালোই টাকা পয়সা খাইয়েছে বোঝা গেল তা। এরা দুইজনই এখন করিম স্যারের ছায়া সঙ্গী। আমার এখানে বিশেষ কোনো কাজ নেই। সারাদিন শ্রমিকদের তদারকি করি, আর কিছু পুরনো জিনিস খনন কার্যের সময় পাওয়া গেল কি না তার রিপোর্ট করিম স্যারকে রোজ সরবরাহ করি। করিম স্যার বয়সজনিত কারণে এই চড়া রোদে বিশেষ একটা তাঁবু থেকে বের হন না। প্রথম 2 দিনের খোঁড়াখুড়িতে তেমন কিছুই পাওয়া গেল না। তৃতীয় দিন সকালে করিম স্যারের তাঁবুতে বসে চা খাচ্ছিলাম। স্যারকেও বেশ চিন্তিত মনে হচ্ছিল। এমন সময় তাঁবুতে হন্তদন্ত হয়ে এলো চাকমা লোকটি, আর স্যারকে একটা সেলাম করে বলল, হুজুর, হুজুর, সর্বনাশ হয়ে গেছে হুজুর। ঢিপি থেকে অনেক বিষাক্ত একটা সাপ বেরিয়েছে, আর একজন শ্রমিককে ছবল দিয়েছে হুজুর। লোকটা বাঁচবেনি হুজুর, লোকটা বাঁচবেনি। শুনেই উত্তেজনায় লাফিয়ে উঠল করিম স্যার। বলিস কি চাকমা, অনেক সাপ বেরিয়েছে নাকি? চাকমা মাথা নেড়ে বলল, জি হুজুর, অনেক অনেক বড় বড় সাপ। শ্রমিকরা খুব ভয় পাইছে হুজুর, আর কেউ কাজ করবে না বলছে হুজুর। করিম স্যার এবার বেশ রেগে গিয়ে চাকমাকে একটা ধমক দিয়ে বলল, চুপ কর হারামজাদা, কাজ করবে না মানে কি? হ্যাঁ, বল আরো বেশি টাকা পাবে। আর যে বেটা মরেছে সে লাশটা নদীর চড়াই গিয়ে দাফন করে দে, যা। চাকমা সম্মতিসূচক মাথা নাড়িয়ে তাঁবু থেকে বেরিয়ে গেল। আমি অবাক হয়ে করিম স্যারের দিকে তাকিয়েছিলাম। করিম স্যার এবার আমার দিকে তাকিয়ে বলল, বুঝলে সজল, আল্লাহর রহমতে আমরা সঠিক পথেই এগোচ্ছি। তুমি যাও, শ্রমিক বেটাদের আরও 10 ফুট খুঁড়তে বলো। আমার বিশ্বাস এরপরেই বেরিয়ে আসবে আমার গুপ্ত মন্দির। 5 দিনের মাথায় ঢিপির সব মাটি সরিয়ে সেই প্রাচীন যক্ষিণী মন্দির আমাদের সামনে দাঁড়ালো। তবে একে মন্দির না বলে মন্দিরের ধ্বংসাবশেষ বলাই ভালো, কারণ মন্দির চূড়োগুলি কালের নিয়মে সব ধ্বংসপ্রাপ্ত হয়েছে। শুধু পড়ে আছে মূল মন্দিরের গর্ভগৃহখানি। তবে মূল মন্দিরে প্রবেশ করার পথ একটি উঁচু দেওয়াল দিয়ে বন্ধ। করিম স্যার এবার নিজে এসে মন্দিরটি ভালো করে পর্যবেক্ষণ করলেন। তারপর চাকমাকে সেই উঁচু দেওয়ালটা ভেঙে ফেলতে বললেন। আমি ধীরে ধীরে করিম স্যারের কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার, মন্দিরের এই দেওয়ালটা ভাঙা কি ঠিক হবে? করিম স্যার রহস্যপূর্ণ হাসি হেসে বলল, আমি যদি ভুল না হই তবে এটাই মন্দিরে ঢোকার রাস্তা। শুধু তাই নয়, এই দেওয়ালের মধ্যেই একটা নরকঙ্কাল পাওয়ার কথা, রাজা সত্যজিতের নরকঙ্কাল, যাকে এই মন্দিরের প্রবেশ পথে জীবন্ত কবর দিয়েছিল মুঘল সেনাবাহিনী। করিম স্যারের অনুমান সত্য হলো। পাঁচিল ভাঙতেই বেরিয়ে এলো রাজা সত্যজিতের নরকঙ্কাল। তবে এতে লাভের লাভ হলো এই যে শ্রমিকদের মধ্যে ভয় আরও চেপে বসল। তারা কেউ আর মন্দিরে প্রবেশ করতে চাইল না। সবাই দূরে দাঁড়িয়ে রইল, আর চাপা একটা গুঞ্জন গানে এলো, সাপের মন্দির গো, অভিশাপের মন্দির, ভিতরে গেলে সবাই মরবা। অবস্থা বেশ বেগতিক মনে হলো।
শ্রমিকের দল মন্দিরে তো প্রবেশ করবেই না, উল্টে তাদের পাওনা গণ্ডা মিটিয়ে দেওয়ার জন্য বেশ ঝামেলা শুরু করলো। চাকমা তাদের কোনোভাবেই বোঝাতে পারছে না দেখে করিম স্যার বেশ বিরক্ত হয়ে বলল, এই বেটাদের সব পাওনা ঘন্টা মিটিয়ে দাও এখনই। এদের এখানে আর কোনো কাজ নেই, সবাই তাঁবুতে ফিরে চলো চলো। পরন্ত বিকেলে তাঁবুতে ফিরে চাকমা আর জেলে বাগদিদের মাতব্বর আব্দুল মিয়া শ্রমিকদের পাওনা গণ্ডা মেটাতে বসল। আমি করিম স্যারের সাথে তার তাঁবুতে গিয়ে বসলাম। করিম স্যার একটু বিরক্ত হয়ে বলল, এই শ্রমিক বেটাদের আজই আমি জেলে বাগদিদের গ্রামে পাঠিয়ে দিচ্ছি। আজ রাতেই আমরা যক্ষিণীর মন্দিরে প্রবেশ করব। তুমি তৈরি থেকো কেমন? আমি একটু আমতা আমতা করে জিজ্ঞাসা করলাম, স্যার আমরা মানে? করিম স্যার বললেন, আমরা মানে আমি, তুমি, সাথে চাকমাকেও নেব, কারণ ওর কাছে বন্দুক আছে। ভিতরে কি বিপদ হয় কে বলতে পারে। হ্যাঁ, আমি বললাম, স্যার আজ তো রাত হয়ে গেছে, কাল সকালেই না হয়। করিম স্যার এবার হুঙ্কার দিয়ে উঠল, কেন হে ছোকরা, তুমি ভয় পাচ্ছ নাকি? ভয় যে আমি একদমই পাইনি তা মোটেও নয়, তবুও একটু সাহস দেখিয়ে বললাম, না ভয় পাবো কেন, শুধু বলছিলাম আজ রাতে না হয় একটু বিশ্রাম নিয়ে কাল সকালে করা যেত। করিম স্যার মাথা নাড়িয়ে বলল, না, যা করতে হবে তা আজ রাতের মধ্যেই করতে হবে, কারণ আজ রাতেই অমাবস্যার তিথি। তুমি আর কথা বাড়িও না সজল, যাও তৈরি হয়ে নাও। শ্রমিকদের দল তাঁবু গুটিয়ে বিদায় নেওয়ার পরই আমরা মন্দিরে প্রবেশ করব। আমি স্যারের তাঁবু থেকে বেরিয়ে এলাম। দেখলাম শ্রমিকরা তাঁবু সব গুটিয়ে নিচ্ছে। দেখে মনে হলো তারা যত তাড়াতাড়ি সম্ভব এই অভিশপ্ত জায়গা ছেড়ে পালাতে পারলেই বাঁচে। সন্ধ্যাও নেমে আসছে। দূরের ভগ্নপ্রায় মন্দিরটা একটা বিভীষিকার মতো দাঁড়িয়ে রয়েছে, ঠিক যেন যুগ যুগ ধরে এই দিনের অপেক্ষাতেই ছিল। রাত প্রায় যখন 9টা বাজে, আমরা যক্ষিণী মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। মন্দিরটি একসময় 3 চালার ছিল বলে মনে হলো, তবে কালের নিয়মে এখন আর কিছুই অবশিষ্ট নেই। আব্দুল অনেক আগেই শ্রমিকদের দলকে নিয়ে এলাকা ছেড়েছে। মন্দিরের সম্মুখে একটা বিশাল লোহার দরজা, তাতে একটা মস্ত বড় তালা ঝুলছে। আমার আর করিম স্যারের হাতে একটা বড় টর্চ আর বিকাশ চাকমার সাথে বন্দুক আর মশাল। 2-1 জোরে জোরে বন্দুকের বাটের বাড়ি মারতেই কালের করাল গ্রাসে জীর্ণ লোহার তালাটা ভেঙে পড়ল। চাকমা আর আমি দুইজনে মিলে বেশ জোরে ধাক্কা দিতেই একটা বিশ্রী ধাতব শব্দ করে খুলে গেল যক্ষিণী মন্দিরের শত শত বছরের প্রাচীন সেই দরজা, আর সঙ্গে সঙ্গে চারিদিক ভরে উঠল এক বিষাক্ত গন্ধে। করিম স্যার ইশারায় আমাদের দূরে সরে আসতে বললেন। কয়েকশো বছর বন্ধ থাকায় বিষাক্ত গ্যাসে ভরে গেছে এই মন্দিরের গর্ভগৃহ, তাই কিছুক্ষণ বাইরে অপেক্ষা করাই ভালো আমাদের জন্য। নির্দেশ দিলেন করিম স্যার। 20-30 মিনিট পরে সেই গন্ধ অনেকটাই কমে এলো। চাকমা আমাদের আগে মন্দিরে প্রবেশ করল। তারপর আমি আর করিম স্যার ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরের মেঝে আর বিশেষ বোঝা যায় না, জায়গায় জায়গায় মাটি বসে গিয়ে গর্ত হয়ে রয়েছে বড় বড়। চাকমার মশালের আলোয় আমি অতি সাবধানে করিম স্যারের হাত ধরে এগোতে লাগলাম। কিছুটা এগিয়ে যাওয়ার পরে মশালের আলোয় দেখলাম বেদির ওপর এক অদ্ভুত সুন্দর পাথরের তৈরি দেবী মূর্তি। আমি অবাক বিষয়ে মূর্তিটাকে দেখতে লাগলাম। করিম স্যার বলে উঠল, ইনি 36টি যক্ষিণীর অন্যতম দেবী মেঘলা, আবার বৌদ্ধ তন্ত্র মতে মদন মেঘলা দেবী। ভালো করে মূর্তিটা দেখো সজল, ভালো করে দেখলে অনেক কিছু বুঝতে পারবে তুমি। আমি স্যারের কথা মতো বেদির আরও কাছে এগিয়ে এলাম। টর্চের আলো ফেলে দেখতে লাগলাম অপূর্ব সুন্দর কোষ্টি পাথর কেটে বানানো মূর্তিটিকে। যক্ষিণী মূর্তিটির মুখমণ্ডলে 2টি টানা টানা চোখ, যদিও নাকটি কালের নিয়মে ভেঙে পড়েছে। সুউচ্চ স্তঞ্জকল এবং কোমরটি বেশ সরু। মূর্তিটির এক হাতে ছোট স্বর্ণ কলস, অপর হাতটি অবশ্য কেবল কোনই অবধি বর্তমানে অবশিষ্ট। দেবী 2 পায়ে উপর হয়ে বসা একটা ছোট মানব শিশুর উপরে দাঁড়িয়ে রয়েছে।
শিশুটি একটি পদ্ম ফুলের ওপর রয়েছে। মূর্তিটির মধ্যে যেন একটা বিশেষ আকর্ষণীয় শক্তি রয়েছে। আমি এক মনেই মূর্তিটি দেখতে লাগলাম। করিম স্যারের কথায় আমার চটক ভাঙল। মূর্তিটির বিশেষত্ব কিছু খুঁজে পেলে সজল? আমি প্রতি উত্তরে বললাম, হ্যাঁ স্যার, দেবী মূর্তিটির শরীর অনুযায়ী কোমরটি কিন্তু অনেক সুতন্নি। করিম স্যার সম্মতি জানিয়ে বলল, তোমাদের হিন্দু মুন্ডু মালিনী তন্ত্রে এই যক্ষিণীর অ্যাট্রিবিউটিভস হলো শশাঙ্ক বদনা, খঞ্জনের ন্যায় চঞ্চল লোচন, প্রেমের কোমর এবং কুসুম বান অর্থাৎ কাম বান ধারিণী। আর প্রেমের কোমর হওয়ায় শরীর অনুসারে মূর্তির কোমরটি বেশ সরু। তবে শুধু এটাই নয়, আরও একটি বিশেষত্ব রয়েছে এই যক্ষিণী দেবী মূর্তিতে। ভালো করে দেখো তো, খুঁজে পাও কিনা। আমি আবারও টর্চের আলো ফেলে মূর্তিটিকে ভালো করে দেখতে লাগলাম। হঠাৎই মাথার পিছনে একটা তীব্র ব্যথায় চোখ অন্ধকার হয়ে এলো। আমি প্রচণ্ড চিৎকার করে উঠলাম। মনে হলো যেন মাথার পিছনে কেউ কোনো ভারী জিনিস দিয়ে আঘাত করেছে। ব্যথাটা সহ্য করার চেষ্টা করলাম। এক হাত দিয়ে মাথাটা ধরে পিছনে ফিরলাম। চমকে উঠে দেখলাম চাকমা বন্দুকের বাট ধরে আমার সামনেই দাঁড়িয়ে রয়েছে, আর চাকমার পিছনেই দাঁড়িয়ে আছেন করিম স্যার। মশালের আলো আধারে তাকে মনে হলো যেন নরক থেকে উঠে আসা স্বয়ং শয়তান। সাথে সাথে আবারও বন্দুকের বাট দিয়ে আমার কপাল লক্ষ্য করে আঘাত করল চাকমা। তীব্র ব্যথায় চোখে অন্ধকার নেমে এলো। মাথা ঘুরে আছাড় খেয়ে পড়লাম আমি। ওম হ্রিম মদন মেঘলেন নমঃ স্বাহা। ওম হ্রিম মদন মেঘলেন নমঃ স্বাহা। ওম হ্রিম মদন মেঘলেন নমঃ স্বাহা। মন্ত্রধ্বনির সাথে কপালের ঠান্ডা কিছু স্পর্শে আমার জ্ঞান ফিরল। দেখলাম চাকমা আমার কপালে কিছু একটা লিপে দিচ্ছে। নিজেকে একটু ধাতস্থ করতে আমার সময় লাগলো। সাদা রং দিয়ে কোনো চক্র বা যন্ত্র মতো কোনো আকৃতির ঠিক মাঝখানে হাত পা বেঁধে শুয়ে রাখা হয়েছে আমাকে। আমি বাঁধন খোলার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারলাম বেশ শক্তভাবেই আমি বাঁধা রয়েছি। ঠিক সামনেই একটা ধুনি জ্বালিয়ে লাল বস্ত্রে বসে রয়েছে করিম স্যার। ধুনির আগুনে তাকে ঠিক যেন সাক্ষাৎ নরকের জীবন্ত শয়তান মনে হচ্ছে। মন্ত্র উচ্চারণের সাথে সাথে একটা করে পদ্মফুল লাল সিঁদুরে মাখিয়ে ধুনির আগুনে আহুতি দিচ্ছেন উনি। মোহাম্মদপুরের সেই রাতের কথা আমার মনে পড়ে গেল, আর সাথে সাথে আতঙ্কে আমার শরীরের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। এই শয়তান কি তবে আমাকে বলি দেবে বলে নিয়ে এসেছে নাকি? কিন্তু পরক্ষণেই মনের মধ্যে একটা প্রশ্ন উকি দিল, এত লোক থাকতে আমি কেন? করিম স্যারের মতো শয়তান লোক তো নিজের অর্থ আর ক্ষমতার জোরে যে কোনো মানুষকেই বলি দিতে পারত, তবে আমি কেন? এর পিছনে কি বিশেষ কোনো কারণ রয়েছে? ঠিক তখনই করিম স্যার চোখ মেলে আমার দিকে তাকালো। তার চোখ রক্ত জবার মতো লাল, যেন চোখ নয়, তার জায়গায় একটা লাল টকটকে মাংসপিণ্ড। আমার দিকে তাকিয়ে অতি পাশবিক হাসি হেসে তিনি বলে উঠলেন, 10 বছর তন্ন তন্ন করে বহু খোঁজার পরে অবশেষে তোকে খুঁজে পেয়েছি রে সজল। তুই লক্ষ্যবার যক্ষিণী মন্ত্র উচ্চারণ করে আজ আমার মন্ত্র সিদ্ধ হতে চলেছে। দেবী মেঘলা যক্ষিণী এই মন্দিরের বিপুল ধনরাশি আমাকে প্রদান করবেন আজ। তারপর আমি হব এই দুনিয়ার সব থেকে ধন সম্পদশালী ব্যক্তি। বুঝতে পারলাম এই শয়তানের হাত থেকে আজ আমার রক্ষে নেই। তীব্র রাগ আর হতাশায় আমি চিৎকার করে উঠলাম, শয়তান, আমাকে আটকে রেখেছিস কেন? আমি তোর কি ক্ষতি করেছিলাম? এক অমানবিক হাসি হেসে বলে উঠল করিম স্যার, হে ছোকরা, তোর কি ক্ষমতা আছে যে তুই আমার ক্ষতি করবি? হ্যাঁ, তবে শোন,
তোকে পুরো গল্পটা খুলে বলি। এতদিন তোকে যা বলেছিলাম তা ছিল সব অর্ধ সত্য। আজ তোকে পুরো সত্য বলবো আমি। 1637 সাল, ভূষণা। ঘোর অমাবস্যার রাত। নিশুতি অন্ধকারের মধ্যে মধুমতি নদীর তীরে শ্মশানের দিকে এগিয়ে চলেছে একটি মানুষ্য শরীর। আলো আধারে তাকে বোঝা যাচ্ছে না ঠিক। ধীর পায়ে হেঁটে শ্মশানে প্রবেশ করলো সে, আর সাথে সাথেই দূরে কোথাও একদল শিয়াল ডেকে উঠল তাদের স্বাভাবিক ভঙ্গিতে। একটা চিতার আগুন তখনও ধিকি ধিকি জ্বলছে। হালকা আলো আধারে বোঝা গেল মানুষটা হলো ভূষণার শাসক সত্যজিৎ রায়। সে এবার তার লোটা কম্বল প্রায় নিভে যাওয়া একটি চিতার সামনে রেখে একটা পোড়া কাঠ হাতে তুলে নিল। তারপর ঝোলা থেকে বের করে আনলো একটা সিঁদুর মাখানো মরার খুলি। তারপর বিড় করে মন্ত্র পড়তে পড়তে ঠিক 21 পা গুণে এগিয়ে গেল আর গোল করে একটি গন্ডি কাটল। তারপরে এগিয়ে এলো চিতার দিকে, আর কিছুটা জায়গা পরিষ্কার করে তার 5টা পোড়া কাঠ দিয়ে একটা বেদি মতন বানিয়ে তাতে উনি ওনার হাতে ধরা মরার খুলিটি স্থাপন করে দিলেন। তারপর মরার হাত পোড়া কাঠ দিয়ে একটা ধুনি জ্বালিয়ে পদ্মাসনে বসে এক মনে মন্ত্র পড়ে চললেন। ধুনির আগুনে বোঝা গেল সে নগ্ন অবস্থায় সাধনায় রত হয়েছে। ওম হ্রিম মদনমেখলে নমঃ স্বাহা। ওম হ্রিম মদনমেখলে নমঃ স্বাহা। ওম হ্রিম মদনমেখলে নমঃ স্বাহা। নিশুতি রাতে রাজা সত্যজিতের মন্ত্র উচ্চারণের সাথে সাথে দূরে কোথাও কোনো এক নিশাচর অদ্ভুতভাবে ডেকে উঠে জানিয়ে গেল মন্ত্রশক্তির প্রভাবে শ্মশান ভূমি যেন জেগে উঠেছে। বিন্দুমাত্র বিচলিত না হয়ে এক মনে মন্ত্র উচ্চারণ চালিয়ে গেলেন রাজা সত্যজিৎ রায়। রাতের 3য় প্রহরে রাজা সত্যজিৎ রায় শুনতে পেলেন তার চারিপাশে নুপুর পড়ে কে যেন নৃত্য করছে, আর তার সাথে সাথে পুরো শ্মশান ভূমির তীব্র বিশ্রী গন্ধটা যেন আর নেই। তার বদলে হালকা অতি মুগ্ধকর কানন ফুলের গন্ধে শ্মশান ভূমি এখন ভরে গিয়েছে। চোখ খোলো কুমার সত্যজিৎ, আমি দেবী মদন মেঘলা, তোমার সাধনায় প্রসন্ন হয়েছি। শ্মশান ভূমিতে অতি মধুর নারী কণ্ঠ শুনে সত্যজিতের আর বুঝতে অসুবিধা হলো না যে টানা 21 দিন ধরে গুরু প্রদত্ত গুপ্ত মন্ত্র একাগ্র চিত্তে জপ করে যক্ষিণী সাধনায় আজ তিনি সিদ্ধ হয়েছেন। সত্যজিৎ নিজের চোখ খুলে দেখলেন তার সম্মুখে এক অপূর্ব সুন্দরী দেবী দাঁড়িয়ে রয়েছেন। সারা শরীর জুড়ে তার এক হালকা নীলাভ আলোর ছটা। দেবী অভয় মুদ্রায় তাকে আশীর্বাদ করে অভয় দান করলেন। সত্যজিৎ দেবীকে প্রণাম করে বললেন, হে দেবী, যক্ষিণীগণের মধ্যে অন্যতম দেবী, তোমায় কোটি কোটি প্রণাম। বড় বিপদে আজ আমার রাজ্য দেবী। জবনদের বিষ নজর থেকে রাজ্যকে রক্ষা করতে পারবো কিনা জানি না। দেবী মদন মেঘলা প্রসন্ন মুখে জিজ্ঞাসা করলেন, তুমি যক্ষিণী সাধনায় সিদ্ধি লাভ করেছ, বলো কি প্রাপ্তির আকাঙ্ক্ষা তোমার? রাজা সত্যজিৎ বললেন, হে দেবী, দিল্লি বাদশার আজ্ঞাবহ গোলাম নই আমি। আমি বঙ্গদেশের একজন স্বাধীন রাজা। তাই মোঘল বাদশার সাথে ভবিষ্যতে আমার যুদ্ধ প্রায় অনিবার্য। নিজ রাজ্য বা প্রাণের মায়া আমার নেই, কিন্তু যে বিপুল ধন সম্পদ আমার রাজকোষে গচ্ছিত রয়েছে তা রক্ষা করার বিষয়ে আমি চিন্তিত। তাই আমি চাই, হে দেবী, আপনি স্বয়ং আমার সেই ধন সম্পত্তির রক্ষাকারী দেবী হন। এই আমার আকাঙ্ক্ষা মাত্র। দেবী মৃদু হেসে বললেন, তোমার মন্ত্র প্রভাবে আমি বন্দী। আজ তাই
তোমার ইচ্ছা আমি অবশ্যই পূরণ করব, কিন্তু তোমার অবর্তমানে সেই ধন সম্পত্তি আমি কাকে প্রদান করব আর কি করে তোমার মন্ত্র প্রভাব থেকে আমার মুক্তি হবে তা তুমিই বলে দাও সত্যজিৎ। রাজা সত্যজিৎ একটু চিন্তিত হলেন, তারপর করজোড়ে বললেন, হে দেবী, মধুমতি ও বরশিয়া নদীর সংযোগস্থলে আমি তোমার মন্দির স্থাপন করে সেই মন্দিরের এক গুপ্ত স্থানে আমি আমার সকল ধন ও সম্পত্তি তোমার নিকট গচ্ছিত রাখব। ভবিষ্যতে আমারই কোনো বংশধর যখন নিজের বুকের রক্ত দিয়ে সেই মন্দিরে স্থাপিত তোমার পাথরের বিগ্রহে রক্তাভিষেক করবে, তখন তুমি তাকে আমার গুপ্ত সম্পত্তি প্রদান করে মুক্ত হবে। মদন মেঘলা দেবী স্মিত হেসে বললেন, তথাস্তু, তবে তাই হোক। মন্ত্রমুগ্ধের মতো আমি শুনছিলাম করিম স্যারের কাহিনী। তোমাকে আমি মোহাম্মদপুরের ঢিবি থেকে শুধু যক্ষিণী মূর্তি পাওয়ার কথা জানিয়েছিলাম সজল, কিন্তু আসল সত্য হলো তার সাথে আরও একটি পাণ্ডুলিপিও আমি পেয়েছিলাম, যা আমি পাকিস্তানি সরকারি কর্মকর্তাদের থেকেও লুকিয়ে রাখি। সেই পাণ্ডুলিপিতে এই মন্দিরের অবস্থান, যক্ষিণীদের বিবরণ ও যক্ষিণী সাধনার নিয়ম এবং ভূষণার সমগ্র ইতিহাস লিপিবদ্ধ করা ছিল। যতদূর সম্ভব এই যক্ষিণী মন্দিরের পুরোহিত যে কিনা নিজেও যক্ষিণী সিদ্ধ ছিল, সে ওই পাণ্ডুলিপির সব বিবরণ লিপিবদ্ধ করেছিলেন, বললেন করিম স্যার। আমি এবার জিজ্ঞাসা করলাম, কিন্তু আমাকে এইভাবে আটকে রেখেছিস কেন? কি চাস তুই আমার থেকে? করিম স্যার এবার একটা বিকট শয়তানের হাসি দিয়ে বলল, তুমি এখনো বোঝনি ছোকরা, আজ যে তোমার বুকের টাটকা রক্ত দিয়ে অভিষেক হবে দেবী মদন মেঘলা যক্ষিণীর, তারপর আমি হব এই দুনিয়ার সব থেকে ধনী আর সম্পদশালী ব্যক্তি। বিস্ময়ে হতবাক হয়ে গেলাম আমি। বিস্ময়ের সাথে বললাম, কিন্তু আমি তো মুখার্জি, কোনো সত্যজিৎ রায়ের বংশধর আমি নই। করিম স্যার একটা তাচ্ছিল্য হাসি হেসে তার পাশে রাখা চামড়ার ব্যাগ থেকে একটা আংটি বার করে আমার দিকে তুলে ধরল। ধুনির আগুনে চকচক করে উঠল সেই সোনার আংটি, যাতে একটি সুর ওঠানো হাতির ছবি খোদাই করা রয়েছে। এই আংটি চিনতে আমার কোনো ভুল হলো না। আমি বিস্ময়ে বললাম, এটা তো আমাদের বংশের আংটি। এই আংটিটা তো আমার দাদা মুক্তিযুদ্ধের সময় আমার মায়ের থেকে নিয়ে যায়, যাতে এই সোনার আংটি বিক্রি করে মুক্তিযোদ্ধাদের আর্থিক সাহায্য করা যায় সেই উদ্দেশ্যে। করিম স্যার এবার তাচ্ছিল্যের সাথে বলল, তুমি কিছুই জানো না হে ছোকরা, এটি শুধু তোমাদের বংশের আংটি নয়, এটা হলো রাজা সত্যজিতের পৈতৃক আংটি, যা ভূষণ আর শাসক মুকুন্দ রায় রাজ্যাভিষেকের সময় সত্যজিৎ রায়কে দিয়েছিলেন। এবার তুমি ভাবছো ছোকরা, এই আংটি তোমার বংশে এলো কি করে, তাই তো? আমি বাকরুদ্ধ হয়ে চুপ করে পড়ে থাকলাম। করিম স্যার বলে চললেন, রাজা মুকুন্দ রায়ের 6টি পুত্র সন্তান ছিল, তার মধ্যে সত্যজিৎ রায় ভূষণার পরবর্তী শাসনকর্তা হন। আসামে ধুবড়ি নামে এক স্থানে মোগল সেনার ভূষণার সেনাবাহিনীর প্রবল যুদ্ধ হয় এবং রাজা সত্যজিৎ রায় বন্দী হন। এরপরে মুঘলরা এই মন্দিরের কোন স্থানে রাজা সত্যজিৎ তার বিপুল ধনরাশির গুপ্তধন গচ্ছিত করে রেখেছেন তা জানার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সত্যজিৎ রায় মুখ খোলে না। ফলে মোগলরা তাকে এই মন্দিরেই মৃত্যুদণ্ড দেয়। বাকি আরও 5 ভাইয়ের মধ্যে 4 জন সেই যুদ্ধে মোগলদের হাতেই নিহত হন। কেবলমাত্র রাজা সত্যজিতের ছোট ভাই মাধব রায় ভূষণার দুর্গ রক্ষা করতে ভূষণায় ছিল। সে যখন খবর পায় মোগল সেনাপতি সংগ্রাম শাহ পাঠান মোগল ও রাজপুত সেনা সম্মিলিত বিশাল এক সেনাবাহিনী নিয়ে ভূষণার দুর্গ আক্রমণ করতে আসছে, তখন সে তার স্ত্রী, পুত্র, বাকি রাজ পরিবারের মহিলা সদস্যদের নিয়ে
যশোরের উত্তর দিকে কোথাও পালিয়ে যায়। এই রাজমুদ্রিকাও সে তার সাথে করেই নিয়ে গিয়েছিল। মোগলদের হাত থেকে আত্মগোপন করে থাকার জন্য তোমাদের বংশের আর কেউই রায় উপাধি ব্যবহার করেননি। রায় তোমাদের বংশের উপাধি হে ছোকরা, যা রাজা টোডরমাল তোমাদের বংশের প্রথম শাসক রাজা মুকুন্দ রায়কে দিয়েছিল। এবার তোমার দাদা 71-এর মুক্তিযুদ্ধের সময় এই আংটিটা এক শ্যাকরার কাছে বিক্রি করে, আর তার থেকে এই আংটি আমি পাই। এই রাজমুদ্রিকার বিবরণ এই পাণ্ডুলিপিতেও ছিল, তাই আমার চিনতে বিন্দু মাত্রও অসুবিধা হয়নি। তবে তোমার দাদা পাখানাদের হাতে শহীদ হওয়ায় তার নাগাল আমি পেলাম না। দেশ স্বাধীন হবার পরে দেশের প্রত্নতাত্ত্বিক বিভাগে যখন তুমি প্রথম চাকরিতে যুক্ত হও, তখন আমি খবর নিয়ে জানতে পারি তুমি হলে ভূষণার পরম প্রতাপশালী শাসক সত্যজিতের শেষ বংশধর। আমার আর কিছু বুঝতে বাকি ছিল না। এই শয়তান যক্ষিণী জাগরণের জন্য শুধু আমার রক্ত চায়। তারপর নিজের কার্যসিদ্ধি হলে আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে বিন্দুমাত্র সময় নষ্ট আর করবে না। আমি অসহায়ের মতো চারপাশটি একবার তাকিয়ে দেখলাম। আলো আধারী এই প্রাচীন মন্দিরের গর্ভগৃহ যেন কোনো নিষিদ্ধ প্রেতপুরী, যার সাথে বাইরের জীবন্ত মানুষের দুনিয়ার বিন্দু মাত্র কোনো যোগাযোগ নেই। গর্ভগৃহের এক কোণায় কোনো ধাতব শব্দ শুনে অতি কষ্টে মাথাটা তুলে দেখার চেষ্টা করলাম। দেখলাম বিকাশ চাকমা গর্ভগৃহের এক কোণে বসে বড় একটা ছুরিতে পাথর ঘষে ধার দিতে ব্যস্ত। করিম স্যার একটা বড় মরার খুলিতে মেটে সিঁদুর মাখিয়ে ধুনির সামনে রাখলেন। তারপর একটা রক্তজবা ফুল সেই মরার খুলির ওপর রেখে রিম রিম করে বিকট চিৎকারে মন্ত্র আউড়ে চললেন, আর ধুনিতে সিঁদুর মাখিয়ে কিসব যেন আহুতি দিয়ে চললেন। মহামায়া ব্রহ্মবিদ্যা বিদ্যায়ং যক্ষিণী মতা যমসদ্দচ্চার নির্বাণ মুক্তি মেতি নরদ্ধম অস উপস্কশৈব ব্রহ্ম বিষ্ণু শিবাদ্বয় রহস্যং কথোত্তে দেবী সর্বলোকা উপাস্বাকা। ওম হ্রিম নকুকেশী কনকবতী নমঃ স্বাহা। ওম হ্রিম নকুকেশী কনকবতী নমঃ স্বাহা। ওম হ্রিম মদন মেঘলে নমঃ স্বাহা। ওম হ্রিম ভীষণ ভৈরব নমঃ স্বাহা। ওম হ্রিম ভীষণ ভৈরব নমঃ স্বাহা। ওম হ্রিম কামে কামেশ্বরী নমঃ স্বাহা। বেশি কিছু সময় ধরে একাগ্রচিত্তে মন্ত্র জপ আর আহুতি দেওয়ার পরে চোখ খুললেন করিম স্যার। হুঙ্কার দিয়ে চাকমাকে বলল, এই চাকমা, তুই তৈরি তো? এবার দেবীকে রক্ত অভিষেক করানোর সময় এসে গেছে। চাকমা সম্মতি দিয়ে এগিয়ে এসে করিম স্যারের হাতে ধারালো ছুরিটা তুলে দিল। ছুরিটা নিয়ে এবার আসন ছেড়ে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো করিম স্যার। আমি হতজ্ঞান শূন্য হয়ে চিৎকার করে বললাম, শয়তান, এখানে যদি গুপ্তধন সম্পত্তি থাকেও তাহলে সেটা জাতির সম্পত্তি, তোর মতো শয়তানের কোনো দিনও হবে না। করিম স্যার বেশ শান্তভাবে আমার কাছে এসে হাঁটু মুড়ে বসে আমার জামার কলারটা টেনে ধরে আমাকে বসিয়ে দিল। তারপর ধারালো ছুরিটি আমার গলায় ধরে বলল, জাতির সম্পত্তি? কিসের জাতি? হ্যাঁ, কি দিয়েছে এই দেশ আমাকে? হ্যাঁ, দেশ ভাগ হওয়ার আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ায় কর্মরত ছিলাম আমি। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ও সামরিক বাহিনীর সদস্য মর্টিমার হুইলার নির্দেশে ব্রহ্মগিরি, চন্দ্রাবলী, লৌহ যুগের নিদর্শন ও প্রস্তর যুগের নিদর্শনগুলো খনন করেছিলাম আমি। ভারতের ইতিহাস আবারও নতুন করে দুনিয়ার সামনে তুলে ধরার জন্য মাসের পর মাস রোদে, বর্ষায়, গরমে শুধু কাজ করে গেছি, কিন্তু কি পেয়েছি সেসব করে? হ্যাঁ, দেশ ভাগ হলো, কিন্তু আমাদের মতো প্রত্নবিদরা কি পেল বলতে পারো? কি পেলাম আমরা? কিছুই তো পেলাম না আমরা। আর এখন কি দেবে সদ্য স্বাধীনতা প্রাপ্ত এই নতুন দেশটা? জানো আমাদের এই দেশকে সাহেবরা কি বলে? বলে এই দেশ হলো তলাবিহীন ঝুড়ি।
7 কোটি অশিক্ষিত ভুকার এই দেশ আমাদের না দিতে পারবে অর্থ আর না দিতে পারবে কাজের সম্মান। প্রায় 10 বছর ধরে বহু চেষ্টায় আজ আমি এই গুপ্তধনের সন্ধান পেয়েছি, আর তুমি বলছো এই সব জাতির সম্পত্তি? হ্যাঁ, তীব্র ক্রোধে আমার মুখে এক ঘুষি মারলেন করিম স্যার। আচমকা আঘাতে আমি প্রথমে টাল সামলাতে পারলাম না, কিন্তু করিম স্যার আমার জামার কলার ধরে আবারও আমাকে তার দিকে টেনে নিলেন। তারপর আমার বুকের মাঝ বরাবর চালিয়ে দিলেন ধারালো ছুরিটা। ফিঙ্কি দিয়ে বেরিয়ে এলো রক্তের ধারা। এবার করিম স্যার হাতের ছুরিটা মাটিতে ফেলে হাতে তুলে নিল সেই মরার খুলি, এবং মরার খুলিটিতে ভরে নিল আমার বুকের টাটকা লাল রক্ত। রক্ত ভরা মরার খুলিটি নিয়ে উঠে দাঁড়ালেন করিম স্যার। তীব্র যন্ত্রণায় আমি আবারও মাটিতে লুটিয়ে পড়লাম। সারা শরীর আমার রক্তে ভেসে যেতে লাগলো। এবার ধীরে ধীরে যক্ষিণী মূর্তিটির দিকে এগিয়ে গেল, সাথে আবারও শুরু করলেন মন্ত্র উচ্চারণ। ওম হিম মদন মেঘলে নমঃ, ওম হিম মদন মেঘলে নমঃ, ওম হিম মদন মেঘলে নমঃ। যক্ষিণী মূর্তিটির মাথায় মন্ত্র উচ্চারণ করতে করতে ধীরে ধীরে রক্তপূর্ণ মরার খুলিটি ঢেলে দিলেন। তারপর বিকট জোরে দেবীকে আহ্বান করতে লাগলেন। জাগো মা মদন মেঘলা, জাগো জাগো মা মদন মেঘলা, জাগো। টাটকা রক্তে অভিষিক্ত প্রাচীন যক্ষিণী মূর্তিটিকে মশালের আলো অন্ধকারে ভয়ানক দেখতে লাগছিল। হঠাৎই এক তীব্র আর্তনাদে মূর্তি থেকে মুখ ফিরিয়ে দেখলাম বিকাশ চাকমা যন্ত্রণায় ছটফট করছে। ব্যাপার কি বুঝে ওঠার আগেই একটা ঠান্ডা শীতল জিনিস আমার পায়ের ওপর দিয়ে গর্ভগৃহের এক কোণার দিকে চলে গেল। মশালের আলোয় বিস্ফারিত চোখে দেখলাম একটা বিশাল বড় বিষাক্ত সাপ। আমার আর বুঝতে অসুবিধে হলো না ব্যাপারটা কি হয়েছে। করিম স্যার এবার চাকমার দিকে ছুটে এলেন, কিন্তু ততক্ষণে চাকমার শরীর অবশ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। ঘটনার আকস্মিকতায় করিম স্যার চঞ্চল হয়ে উঠলেন। পরক্ষণেই আমার দিকে একটা শয়তানি হাসি হেসে বললেন, ভালোই হয়েছে চাকমা বেটাও মরেছে, তা না হলে একেও গুপ্তধনের ভাগ দিতে হতো। এবার এবার তুই মরবি, মরার আগে নিজের ইষ্ট দেবতার স্মরণ করে নে। এই কথা বলেই অত্যন্ত ক্ষিপ্ততার সাথে মাটি থেকে তুলে নিল সেই ছুরিটি। তারপর আমার দিকে এগিয়ে আসতে লাগলেন। জীবনের শেষ সময় ঘনিয়ে এসেছে বুঝতে আমার আর বাকি থাকলো না, কিন্তু আমি হাত পা বাঁধা অবস্থায় মৃত্যুকে আলিঙ্গন করা ছাড়া আর কি বা করতে পারি। তবুও হাতের বাঁধনটা আলগা করার আপ্রাণ চেষ্টা করলাম। আমার বুক লক্ষ্য করে ছুরি নিয়ে আরও আমার কাছে চলে এলো করিম স্যার। কিন্তু এ কি, দেখে মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি করিম স্যারকে বাধা দিয়েছে। হঠাৎই লক্ষ্য করলাম করিম স্যারের মুখ ধীরে ধীরে বিকৃত হয়ে যাচ্ছে, হাত কাঁপছে, তার মাথাটি ধীরে ধীরে পিছনের দিকে মুড়িয়ে যাচ্ছে। করিম স্যার নিজের শরীরের প্রবল শক্তি দিয়ে নিজের মাথা সোজা রাখার চেষ্টা করছে, কিন্তু এক অতি প্রাকৃতিক শক্তির সাথে তিনি পেরে উঠছেন না। হঠাৎই করিম স্যারের মাথাটা সম্পূর্ণ পিছনের দিকে বেঁকে গেল। ঘাড়ের হাড় ভাঙার একটা শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম। কাঁপতে কাঁপতে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। তার মুখের এক দিকটা সম্পূর্ণ বেঁকে গেছে। শেষ সময় করিম স্যার আমাকে কিছু একটা বলতে চাইলেন, কিন্তু তার কথা সম্পূর্ণ জড়িয়ে গেল, তাই আমি কিছুই বুঝতে পারলাম না। স্থির পলকে আমার দিকে তাকিয়ে থাকলেন তিনি। বুঝলাম শয়তানটা শেষ হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে সেই মন্দিরের ভেতর কোনো এক অতি প্রাকৃতিক মহাশক্তির উপস্থিতি যেন অনুভব করলাম আমি নিজের হাতের বাঁধন আবারও খোলার জন্য আপ্রাণ চেষ্টা করলাম। কি অদ্ভুত, এবার সেটা হঠাৎ খুলে গেল। আমি সাথে সাথে উঠে বসে নিজের হাতের আর পায়ের বাঁধন খুলে ফেললাম। দেখলাম বুকের রক্তে আমার জামাটি সম্পূর্ণ ভিজে গেছে। অতি কষ্টে উঠে দাঁড়ালাম। হঠাৎ আমি দেবী মূর্তির দিকে তাকালাম। দেখলাম এক নীল আলোতে এই গর্ভগৃহ
ক্রমশ যেন ধীরে ধীরে ভরে যাচ্ছে। এক অতীব সুন্দর গন্ধ আমার মন মাতিয়ে দিল। আমি অবাক দৃষ্টিতে সামনের সেই মূর্তিটির দিকে তাকিয়ে থাকলাম। রক্তে অভিষেক করা দেবী মূর্তিটি দেখে মনে হলো জীবন্ত এক অতীব সুন্দরী রমণী। শত শত বছর আমি তোমারই মতো একজন রাজা সত্যজিতের উত্তরাধিকারীর অপেক্ষায় ছিলাম। আজ আমার অপেক্ষার প্রহর সমাপ্ত হলো। এবার তুমি গ্রহণ করো তোমার পূর্বপুরুষের গচ্ছিত ধন সম্পদ। আমার মুক্তির সময় আসন্ন। দৈববাণীর মতো দেবী মেখলা যক্ষিণীর স্বর ভেসে এলো আমার কানে। আমি দেবী মূর্তিটিকে প্রণাম করলাম। অদ্ভুতভাবে খেয়াল করলাম আমার বুকের সেই ক্ষতস্থান দেবীর কল্যাণে আপনা থেকেই ক্রমশ যেন সেরে উঠছে। হঠাৎ আমার পায়ের তলার মাটি কেঁপে উঠল। তীব্র শব্দে দেবী মূর্তির পিছনের দেওয়াল সরে যেতে লাগলো। আমি এগিয়ে গেলাম। দেখলাম একটা সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। মাটিতে পড়ে থাকা আঁত পোড়া মশালটি হাতে তুলে নিলাম। শতাব্দী প্রাচীন পোড়া মাটির ইটের তৈরি সিঁড়ি দিয়ে সাবধানে নিচে নেমে গেলাম। সিঁড়ি শেষে একটা বিশাল ঘরে এসে পড়লাম। হাতের মশালটা উঁচু করে ধরতেই বিস্ফারিত চোখে দেখলাম বড় বড় পিতলের কলসিতে ভরে ভরে স্বর্ণমুদ্রায় ঠাসা এই বিশাল ঘরখানি। একটা পিতলের কলসি থেকে একটা স্বর্ণমুদ্রা তুলে নিলাম আমি। মশালের আলোয় স্বর্ণমুদ্রাটির চকচক করে উঠল। কালের করাল গ্রাসেও যক্ষিণী রক্ষিত এইসব স্বর্ণমুদ্রায় বিন্দু মাত্র প্রভাব পড়েনি। মুদ্রাটিকে ভালো করে মশালের আলোতে দেখতে লাগলাম। একজন ঘোড়সওয়ারের প্রতিকৃতি মুদ্রাটিতে খোদাই করা রয়েছে, আর নিচে নাগরী লিপিতে গৌড় বিজয় উল্লেখ রয়েছে। কি আশ্চর্য! এ যে অতি দুষ্প্রাপ্য এক মুদ্রা, যা 1205 খ্রিস্টাব্দে গৌড় বিজয়ের স্মরণে সেনাপতি বখতিয়ার খলজি সুলতান মোহাম্মদ বিন সামের নামে গৌড় থেকে এই মুদ্রা জারি করেন। এটি হল বাংলায় জারিকৃত প্রথম মুসলিম মুদ্রা। স্বর্ণ মুদ্রাটি হাতে নিয়ে এবার ধীরে ধীরে আমি মন্দিরের গুপ্ত কক্ষ থেকে বেরিয়ে এলাম। মন্দিরের গর্ভগৃহে এসে দেখলাম দেবী মদন মেখলার মূর্তিটি দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে রয়েছে। বুঝলাম বহু শতাব্দী পর দেবীর মুক্তি হয়েছে শেষ পর্যন্ত। এটা তারই সংকেত। মন্দির থেকে আমি বেরিয়ে এলাম। বাইরে তখনও রাতের অন্ধকার কাটেনি, তবে পূবের আকাশ ক্রমশ ফর্সা হয়ে আসছে। চারিদিকে শুনশান শ্মশানের নীরবতা। আমি এবার অতি কষ্টে মন্দিরের ভারী লোহার দরজা দুটি টানতে থাকলাম। একটা ধাতব আওয়াজ করে সেটা বন্ধ হলো। দূরে কোথাও থেকে মৃদু আজানের আওয়াজ ভেসে এলো। ক্লান্ত শরীরে আমি সেই দিকেই হেঁটে চললাম। ফরিদপুরের পুলিশ ফাঁড়িতে আমাকে এবার পৌঁছতে হবে। সদ্য স্বাধীন হওয়া আমার দেশ, যার কোটি কোটি মানুষ আজ অনাহারে দিন কাটাচ্ছে, তাদের বঞ্চিত করে আমি এই বিপুল ধনরাশি নিয়ে কী বা করব? এই অর্থ এই গোটা দেশের, একটা গোটা জাতির। মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তের দামে পাওয়া এই দেশ, হাজার হাজার সেনার বলিদানে পাওয়া এই দেশ, হাজার হাজার মা বোনের সম্মান হারিয়ে পাওয়া এই দেশ, মাতৃভাষার জন্য লড়াই করা এই দেশ। সুখে থাকা আমার দেশ, আমার মাতৃভূমি। আজকে তোমরা শুনলে লেখক দেবজ্যোতি মজুমদারের কলমে ভয়াল তন্ত্রের কাহিনী যক্ষিণী মন্দিরের গুপ্তধন। তোমরা নিশ্চয়ই ভাবছ বহুদিন হয়ে গেল তারানাথ তান্ত্রিক কেন আসছেন না? চিন্তা নেই, আগামী সপ্তাহেই তার মঠ লেনের বাড়িতে তোমাদেরকে আমরা নিয়ে যাব। সেখানে বসবে আড্ডা। তারানাথ তান্ত্রিক শোনাবেন কালভৈরব ও তার অদ্ভুত আদেশের কাহিনী। আসছে পরের সপ্তাহে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন কাহিনী
তারানাথ তান্ত্রিক ও কাল ভৈরবের আদেশ, শুধুমাত্র স্যাটারডে স্টোরিজ চ্যানেলে। তবে সেটা শোনার জন্য চ্যানেলটা কিন্তু এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে কোনো আপডেট মিস না করে যাও। আর হ্যাঁ, বন্ধুদেরকেও জানাও এই চ্যানেলের সম্বন্ধে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের 10,000-এর পরিবার হতে হবে কিন্তু। আর আজকের গল্প তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো বন্ধুদের সাথেও। মনে রেখো, স্যাটারডে স্টোরিজ মানেই কিন্তু তোমার, আমাদের সকলের মনের আড্ডাঘর।